দড়িতে শুকাতে দেওয়া মেহরিনের ভেজা নীল রঙের শিপন শাড়িটা এসে পড়ল তাদের দুজনের বাইরে পৃথিবীর থেকে পুরোপুরি আড়াল করে দিয়ে। আয়ন ফিসফিস করে প্রায় মেহরিনের মুখের সাথে মুখ লাগিয়ে বলল, আপনি আপনি ঠিক আছেন ম্যাডাম? আপনার ওজনটা কিন্তু নেহায়েত কম নয়। আমার তো মনে হচ্ছে আমার বুকের কয়েকটা পাঁজর ডেফিনিটিভভাবে ভেঙে গেছে। আহ, চুপ করো। একদম আমার ওজন নিয়ে কথা বলবে না। আর আমার ওপর থেকে উঠবে নাকি সারা জীবন এইভাবেই থাকার পরিকল্পনা? পরিকল্পনা তো খারাপ না। এই ভেজা শাড়ির আবরণের নিচে আপনার পারফিউমের মিষ্টি গন্ধের সাথে হলুদের ঝাঁঝালো গন্ধ মিশে কেমন যেন একটা এক্সোটিক পরিবেশ তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ রোমান্টিক, তাই না? অসভ্য, ওঠো বলছি। উঠবো তো বটেই, কিন্তু তার আগে একটা কথা বলুন তো, আপনার চোখে কি কোনো ম্যাগনেট লাগানো আছে নাকি? আমি তো চোখ ফেরাতেই পারছি না। মেহরিন কোনো উত্তর দিতে পারল না। তার হৃৎপিণ্ডটা এত জোরে চলছিল যে তার মনে হচ্ছিল রান্নাঘরের দেয়ালগুলো হয়তো সে শব্দটা শুনতে পাচ্ছে। সেও যেন কোনো এক অজানা আকর্ষণে আয়নের দিকে এগিয়ে যাচ্ছিল। দরজার বাইরে থেকে আয়নের মার গলা ভেসে এলো, কি রে আয়ান, মেহেরিন, তোরা ভেতরে ঠিক আছিস তো? আমরা তো ফিরে এলাম। রান্নাঘরের ভেতর থেকে এমন ধূপধাপ শব্দ আসছে কেন? তোরা কি করছিস? নাকি খুন্তি লড়ছিস? মা, সর্বনাশ! মা আর বাবা তো দেখি আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এসেছেন। এখন কি হবে? আমি কি জানি? সব তোমার জন্য হয়েছে। এখন যদি মা আমাদের এই অবস্থায় দেখেন তাহলে কি ভাববেন? আয়ন তাড়াহুড়ো করে শাড়িটা সরাতে সরাতে বাইরে চিৎকার করে বলে, মা, তুমি তুমি এখন ভেতরে এসো না প্লিজ। ভেতরে ভেতরে একটা খুব ডেলিকেট এক্সপেরিমেন্ট চলছে। ভুল করে তেজস্ক্রিয় কিছু একটা তৈরি হয়ে গেছে। আমরা ওটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছি। রান্নাঘরে? আয়ান, তুই কি পাগল হয়ে গেলি নাকি? দরজা খোল বলছি। ততক্ষণে আয়ন আর মেহরিন উঠে দাঁড়িয়েছে। তাদের দুজনের অবস্থা দেখার মতো। সারা শরীরে চুলে মুখে হলুদ পানির মাখামাখি। আয়ন দরজাটা সামান্য ফাঁক করে মুখটা বের করে বলে, আরে বাবা, তোমরা এত তাড়াতাড়ি চলে এলে, কেমন সারপ্রাইজ দিলে বলো তো? আমরা তো ভাবছিলাম আজ তোমাদের একটা সারপ্রাইজ দেব। ওয়ার্ল্ডের বেস্ট লাঞ্চ আজ তোমরা খাবে। আয়নের মা ভেতরে উকি দিয়ে রান্নাঘরের অবস্থা দেখে আটকে উঠে বলেন, ও মা, এই কি? রান্নাঘরের এই অবস্থা কে করেছে? আর তোদেরই বা এই ভূতের মতো চেহারা কেন? এটাই তো সারপ্রাইজ মা। আমরা আসলে ইতালিয়ান পাস্তার সাথে আমাদের দেশি হলুদের একটা ফিউশন করার চেষ্টা করছিলাম, কিন্তু কেমিক্যাল রিয়াকশনে বিস্ফোরণ হয়ে গেছে আর কি। তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি সব পরিষ্কার করে ফেলছি। তোমরা বরং ড্রয়িং রুমে গিয়ে বসো। সে কোনো মতে তার বাবা মাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করলো। তারপর সে মেহরিনের দিকে তাকালো। দুজনের চোকাচুকি হতে তার আর হাসি চেপে রাখতে পারল না। এতক্ষণে সব রাগ, সব উত্তেজনা, সব বিব্রতকর পরিস্থিতি ছাপিয়ে তারা দুজনে একসাথে হো হো করে হেসে উঠল। তেজস্ক্রিয়? সিরিয়াসলি আয়ান? এর চেয়ে ভালো কোনো অজুহাত তুমি খুঁজে পেলে না? আরে, যা মাথায় এসেছে তাই বলে দিয়েছি। তবে একটা কথা বলুন তো ম্যাডাম, আমাদের এই ভেজা শাড়ির রোম্যান্সটা কিন্তু একেবারে ফিল্মি ছিল, তাই না? শুধু একটা গানের অভাব ছিল। তোমার সাথে কথা বলাই বেকার। এ বলে সে আয়নের দিকে এক মুঠো পানি ছিটিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আয়নও হাসতে হাসতে তার পেছন পেছন ছুটল। রান্নাঘরে সেই যুদ্ধক্ষেত্রটা এখন তাদের মিষ্টি খুনসুটির সাক্ষী হয়ে রইল। রান্নাঘরে সেই বিস্ফোরণের পর আয়নের বাবা মায়ের বকা আর নিজেদের খুনসুটির মধ্য দিয়ে দিনটা কেটে গেল। রাতের খাবার শেষে মেহরিন যখন তার পড়ার ঘরে বই নিয়ে বসতে যাবে, ঠিক তখনই আয়ন এসে তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আজকের দিনের ক্লাসের তো এখনো অনেক বাকি। মানে এখন আবার কিসের ক্লাস? আমার এখন পড়তে বসতে হবে, সামনে আমার স্টুডেন্টদের পরীক্ষা। আরে, আপনার স্টুডেন্টদের পরীক্ষা তো এখনো অনেক দেরি, কিন্তু আপনার জীবনের পরীক্ষা তো প্রতিদিন চলছে। আর আজকের বিষয় হলো অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান। চলুন, আপনার ক্লাসটা আজ ছাদে হবে। ছাদে? এত রাতে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার ঘুম পাচ্ছে। ঘুম তো রোজই পাই ম্যাডাম, কিন্তু আজকের মতো আকাশ রোজ পাওয়া যায় না।
বাইরে তাকিয়ে দেখুন একবার, মেঘ কেটে গিয়ে আকাশটা কি পরিষ্কার হয়ে গেছে। বলেছিলাম না দুপুরে, এমন রাতে যারা বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকে তাদের মতো হতভাগা আর কেউ নেই। আমার এসব তারাটারা দেখতে ভালো লাগে না। আমার কাছে এগুলো শুধু গ্যাস আর ধুলোর পিণ্ড ছাড়া আর কিছুই না। বাহ, খুব তো সায়েন্স কপচান। চলুন তো, আজ আমি আপনার ওই সায়েন্সের ধারণাই বদলে দেব। সে প্রায় জোর করে মেহরিনের হাত ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার সেই রুল বুকের চ্যালেঞ্জেরই অংশ। আজ সকালে তো আপনি হেরেছেন, তাই আজকের দিনটা আমার কথা তো আপনাকে শুনতেই হবে। ছাদের পরিবেশটা ছিল অসাধারণ। ঠান্ডা বাতাস, ঝিঝি পোকার ডাক আর মাথার উপর লক্ষ কোটি তারার মেলা। আইন ছাদের এক কোণায় তার বিশাল দামি টেলিস্কোপটা সেট করতে শুরু করলো। এটা কি? তুমি তো দেখি আস্ত একটা অবজারভেটরি নিয়ে ঘোরো। এটা আমার সবচেয়ে প্রিয় বন্ধু ম্যাডাম। যখন পৃথিবীর মানুষদের ওপর খুব রাগ হয়, তখন আমি এর চোখে চোখ রেখে অন্য কোনো জগতের সাথে কথা বলি। ওরা খুব ভালো শ্রোতা, কোনো অভিযোগ করে না, কোনো নিয়ম চাপিয়ে দেয় না। তার এই কথাই মেহরিনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আসুন ম্যাডাম, আপনার জন্য স্পেশাল শো শুরু হতে চলেছে। সে মেহরিনের হাত ধরে তাকে টেলিস্কোপের আইপিসের সামনে এনে দাঁড় করলো। দেখুন তো, কিছু দেখতে পাচ্ছেন? ওয়াও, এটা এটা কি? এটা গ্রহ আর তার চারপাশে গোল হয়ে? ওটা বৃহস্পতি গ্রহ, জুপিটার, আর ওগুলো হলো তার বিখ্যাত বলয়। আইন মেহরিনের ঠিক পেছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর দিয়ে ঝুঁকে খুব নরম গলায় ব্যাখ্যা করে বলতে লাগলো। জানেন, এই বলয়গুলো আসলে লক্ষ লক্ষ বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি। কি অদ্ভুত, তাই না? দূর থেকে দেখতে কতটা শান্ত, কতটা সুন্দর, অথচ কাছে গেলে হয়তো বুঝবেন সেখানে কত ভাঙাচোরা চলছে। আইনের নিঃশ্বাসের উষ্ণ বাতাস মেহরিনের ঘাড়ে এসে লাগছিল। তার শরীরে হালকা স্পর্শে মেহরিনের মনোযোগ গ্রহের চেয়েও বেশি করে আয়নের দিকে চলে যাচ্ছিল। আইন এবার টেলিস্কোপটা ঘুরিয়ে চাঁদের দিকে ফোকাস করলো। এবার এদিকে দেখুন, দেখুন চাঁদের গায়ে ওই যে কালো কালো গর্তগুলো দেখছেন, ওগুলোকে বলে ক্রেটার বা আগ্নেয়গিরির মুখ। কোটি কোটি বছর আগে উল্কাপিণ্ডের আঘাতে এগুলো তৈরি হয়েছে। আমাদের জীবনেও তো এমন অনেক আঘাতের দাগ থেকে যায়, তাই না ম্যাডাম? কিন্তু দেখুন চারটা সেই দাগগুলো নিয়েই কতটা সুন্দর, কতটা উজ্জ্বল। আইন এবার টেলিস্কোপ থেকে সরে এসে আকাশের দিকে আঙ্গুল তুলে তারা চেনাতে শুরু করলো। ওই যে দেখুন, ওই যে 7টা তারা একসাথে, ওটাকে বলে সপ্তর্ষি মণ্ডল। আর তার ঠিক পাশে ওই যে সবচেয়ে উজ্জ্বল তারাটা, ওটা হলো ধ্রুব তারা। পুরোনো দিনের নাবিকরাই ধ্রুব তারা দেখেই রাতের বেলা পথ চিনত। আমার জীবনেও একজন ধ্রুব তারা ছিল। ছিল? কে সে? আমার ছোট বোন রিয়া। সে পাহাড় খুব ভালোবাসতো, তারা দেখতে খুব ভালোবাসতো। ও বলতো মরে গেলে ওর নাকি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা হয়ে যাবে, যাতে আমি কোনোদিনও পথ না হারাই। তার কণ্ঠস্বরটা ভারী হয়ে এলো। মেহরিন প্রথমবার আয়নের হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা গভীর কষ্টটাকে দেখতে পেল। ও এখন কোথায়? ওই তো আমার সাথেই আছে, ওই যে ওই তারাটা হয়ে। তাই তো আমি একা একা পথ চলতে ভয় পাই না ম্যাডাম, কারণ আমি জানি আমার বোনটা আকাশ থেকে আমাকে দেখছে। সাথে সেই নীরবতা, আয়নের এই আবেগঘন কথায় মেহরিনের চোখ দুটো ভিজে উঠল। সে আজ প্রথমবার বুঝতে পারল যে ছেলেটাকে সে শুধু একজন অগোছালো ছন্নছাড়া বাউন্ডুলে ভেবে এসেছে। তার এই বাউন্ডুলে জীবনের পেছনে এক গভীর দর্শন, এক অসাধারণ জ্ঞান আর না বলা কষ্ট লুকিয়ে আছে। আমি দুঃখিত আয়ান, আমি জানতাম না। আরে সরি কেন বলছেন? এটা তো আমার জীবনেরই একটা অংশ। আর তাছাড়া আজ তো আমি অনেক খুশি, কারণ আজ প্রথমবার আমার এই তারার জগতের গল্প শোনার জন্য আমার পাশে কেউ একজন আছে। সে মেহরিনের চোখের দিকে তাকালো। আপনার ওই রুল বুকের জগৎটা হয়তো খুব গোছানো, খুব নিয়মতান্ত্রিক ম্যাডাম, কিন্তু আমার এই
অগোছালো দুনিয়াটাও কিন্তু নেহায়েত মন্দ নয়, তাই না? এখানে হয়তো নিয়ম নেই, কিন্তু শান্তি আছে, মায়া আছে। মেহরিন কোনো উত্তর দিল না। সে শুধু আয়নের চোখের দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার তার মনে হলো আয়ানের অগোছালো পৃথিবীটাও সত্যিই খুব সুন্দর। হয়তো তার নিজের গোছানো পৃথিবীর চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি জীবন্ত। আর সেই সুন্দর জগতের অংশ হতে আমার কেন জানি খুব ইচ্ছে করছে। চাঁদের সেই তারাভরা রাতের পর কেটে গেছে আরও প্রায় এক সপ্তাহ। আয়ন আর মেহরিনের সম্পর্কটা এখন এক অদ্ভুত মিষ্টি মন নিয়েছে। তাদের মধ্যে এখন আর রাগের মতো রুলবুক নিয়ে যুদ্ধ হয় না, বরং যুদ্ধ হয় কে কার আগে সকালে উঠে কফি বানাবে তা নিয়ে। মেহরিনের কঠিন ম্যাডাম সুলভ আচরণটা এখন অনেকটাই কমে এসেছে, বিশেষ করে যখন তারা বাড়িতে একা থাকে। কিন্তু আয়নের বাউন্ডুলের স্বভাবটা আছে ঠিক আগের মতোই। আয়ন একদিন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে, গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো? আপনি আমার আগে উঠে পড়েছেন, আবার আমার জন্য কফিও বানাচ্ছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কি আবার জ্বর টর এলো নাকি? মেহরিন তার দিকে না তাকিয়ে বলে, অতিরিক্ত কথা না বলে চুপচাপ টেবিলে গিয়ে বসো। আর হ্যাঁ, আজ আমার ফিরতে একটু দেরি হবে। কলেজে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল, অনেক কাজ আছে। ও তাই নাকি? তার মানে আজ আপনি আপনার স্টুডেন্টদের ওপর খুব হম্বিতম্বি করবেন। বেচারা ছেলে মেয়েগুলো। আমি কারোর উপর হম্বিতম্বি করি না, আমি শুধু ডিসিপ্লিন বজায় রাখি, যেটা তোমার জীবনে কোনোদিনই ছিল না। আমার জীবনে ডিসিপ্লিন নেই, কিন্তু অ্যাডভেঞ্চার তো আছে। আচ্ছা, আমিও কি আজ আপনার কলেজে আসতে পারি? খেলাধুলা দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। অসম্ভব। মেহরিনের মুখটা মরতে কঠিন হয়ে গেল। তুমি ওখানে কি করবে? আর আমার স্টুডেন্টরা যদি তোমাকে দেখে ফেলে? না না, তুমি একদমই আসবে না, এটা আমার নিজের জায়গা। ঠিক আছে বাবা, যাব না। আপনি তো এমনভাবে রিয়্যাক্ট করলেন যেন আমি আপনার কলেজে গিয়ে বোমা ফাটানোর পরিকল্পনা করছি। যান, আপনি আপনার ডিসিপ্লিন নিয়েই থাকুন, আমি আমার অ্যাডভেঞ্চার নিয়েই থাকবো। বিকেল 4টা। মেহরিনের কলেজ বিশাল মাঠ ছাত্রদের কোলাহলে মুখরিত। খেলাধুলা প্রায় শেষের দিকে। মেহরিন অন্যান্য শিক্ষকদের সাথে পুরস্কার বিতরণের জন্য মঞ্চের পাশে দাঁড়িয়ে গেল। সে বেশ ব্যস্ত এবং কিছুটা ক্লান্ত। ঠিক তখনই কলেজের মেন গেট দিয়ে একটা রয়্যাল এনফিল্ড বাইক তীব্র শব্দ করে ভেতরে ঢুকলো। বাইকটা চালাচ্ছিল আয়ন। তার পরনে একটা কালো লেদার জ্যাকেট, চোখে সানগ্লাস, চুলগুলো বাতাসে উঠছে। তাকে দেখতে ঠিক সিনেমার নায়কদের মতো লাগছিল। তার এই আশঙ্কিক এবং নাটকীয় আগমনে মাঠের সমস্ত ছাত্রছাত্রীদের মনোযোগ মুহূর্তের মধ্যেই সেদিকে ঘুরে গেল। এক ছাত্র বলে, ওই দেখ, কি হিরোর মতো এন্ট্রি নিল রে। আরে উনি তো মেহেরিন ম্যাডামের হাজব্যান্ড, তাই না? আমি ওনাদের বিয়ের ছবি ফেসবুকে দেখেছিলাম। এই কথা শোনার সাথে সাথে বিশেষ করে মেয়েরা প্রায় চিৎকার করে উঠল। মেরিন শব্দ শুনে পেছনে ফিরে আয়নকে দেখতে পেল। তার মুখটা বিস্ময়, রাগে আর আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। এই ছেলেটা এখানে কি করছে? আমি না ওকে আসতে বারণ করেছিলাম? আয়ন বাইকটা একপাশে পার করে হেলমেটটা খুলে একটা দুষ্টু হাসি দিয়ে মেহরিনের দিকে হাত নাড়ালো। তারপর সে ভাব নিয়ে মাঠের মাঝখান দিয়ে হেঁটে মেহরিনের দিকে এগিয়ে আসতে লাগলো। কিন্তু সে বেশি দূর এগোতে পারল না। তার আগে মেহরিনের ডিপার্টমেন্টের একদল ছাত্রছাত্রী তাকে ঘিরে ধরল। দুলা ভাই, আপনাকে তো ছবির চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে। ম্যাডাম তো খুব লাকি। অ্যান্ড ছাত্রছাত্রীদের এই দুলাভাই সম্বোধনে বেশ মজা পেয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা ঠিকমতো করছো তো? তোমাদের ম্যাডাম কি খুব বেশি বকাঝকা করেন? আর বলবেন না দুলা ভাই, ম্যাডামের ভয়ে তো আমরা অতিষ্ঠ থাকি। আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি প্লিজ ম্যাডামকে একটু বলবেন আমাদের উপর একটু কম শাসন করতে। অবশ্যই বলবো। আজকেই বাড়ি গিয়ে তোমাদের ম্যাডামের ক্লাস নেব। আমি বলবো আমার ছোট ভাই বোনদের ওপর এত অত্যাচার করা চলবে না। তার এই মজাদার কথাই ছাত্রছাত্রীরা হাসিতে ফেটে পড়ল।
তার আয়নের সাথে সেলফি তোলার জন্য প্রায় হুমড়ি খেয়ে পড়ল। দুলাভাই একটা সেলফি প্লিজ। দুলাভাই এদিকে তাকান। এই চিৎকারে পুরো মাঠ সরগরম। মঞ্চের পাশে দাঁড়িয়ে মেহরিন রাগে অপমানে লজ্জায় প্রায় মাটির সাথে মিশে যাচ্ছিল। তার সহকর্মীরা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তার কলেজের প্রিন্সিপাল পর্যন্ত ভুরু কুঁচকে এই দৃশ্য দেখছেন। তার এতদিনে বানানো কঠিন রাজবাড়ি শিক্ষিকার ইমেজটা যেন এক মুহূর্তে ধুলোয় মিশে যাচ্ছে। এই ছেলেটাকে আমি আজ ছাড়বো না। সে হনহন করে হেঁটে ভিড়ের দিকে এগিয়ে গেল। এখানে কি হচ্ছে? তোমাদের সবার কি আক্কেল জ্ঞান লোপ পেয়েছে? এটা কি কোনো সেলিব্রিটি শো চলছে? যাও সবাই নিজে নিজের জায়গায় যাও এক্ষুনি। মেহরিনের এই অহংকারী ম্যাডাম রূপ দেখে ছাত্রছাত্রীরা মুহূর্তে চুপ হয়ে গেল এবং ভয়ে ভয়ে সেখান থেকে সরে গেল। ভিড়টা সরে যেতে এসে আয়নের সামনে এসে দাঁড়ালো। তোমার সমস্যাটা কি আয়ান? আমি তোমাকে স্পষ্ট করে বারণ করেছিলাম না এখানে না আসতে? তাহলে কেন এসেছো? আমাকে সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য? হাসির পাত্র কেন? আমি তো ভেবেছিলাম আপনি সারপ্রাইজড হবেন, খুশি হবেন। আমি তো শুধু আপনার জন্য একটু ঠান্ডা কফি নিয়ে এসেছিলাম। সকাল থেকে এত পরিশ্রম করছেন তাই ভাবলাম। আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। সে আয়নের হাত থেকে কফির বোতলটা প্রায় ছিনিয়ে নিল। এটা তোমার কাজের জায়গা নয়, এটা আমার কাজের জায়গা। আর এখানে আমার একটা সম্মান আছে, একটা পজিশন আছে। তোমার এই ধরনের ছেলে মানুষের আচরণ আমার সেই সম্মানটাকে নষ্ট করে দেয়। তুমি কি বোঝো না? ছেলে মানুষই? আমি কি এমন করলাম? আয়নের মুখের হাসিটা এবার মিলিয়ে গেল। তার আত্মসম্মানে আঘাত লেগেছে। আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম মেহরিন। তোমার ছাত্রছাত্রীরা আমাকে ভালোবেসে দুলাভাই বলেছে, আমার সাথে দুটো কথা বলেছে। এতে তোমার সম্মান নষ্ট হয়ে গেল। সম্মান কি এতই ঠুনকো জিনিস যে দুটো কথার বাতাসে নষ্ট হয়ে যায়? আর তাছাড়া আমি এখানকারই ছাত্র, আসতেই পারি। তুমি বুঝবে না আয়ান, তোমার তো কোনো নির্দিষ্ট কাজের জায়গা নেই, কোনো বসের অধীনে কাজ করতে হয় না, তাই তুমি প্রফেশনালিজম শব্দটার মানেও বোঝো না। ঠিক বলেছ, আমি হয়তো প্রফেশনালিজম বুঝি না, কিন্তু আমি ভালোবাসা শব্দটার মানে বুঝি। আর আমি এটাও বুঝি যে ভালোবাসার মানুষটাকে সবার সামনে অপমান করতে হয় না। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ তার বাইকের দিকে হেঁটে গেল। তারপর বাইকে স্টার্ট দিয়ে যে পথে এসেছিল সেই পথেই তীব্র গতিতে বেরিয়ে গেল। মেহরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল সে রাগের মাথায় আইনকে খুব বড় একটা আঘাত দিয়ে ফেলেছে। যে মানুষটা শুধু আমার জন্যই, আমাকে এক ঝলক দেখার জন্য এত দূর ছুটে এসেছিল, তাকে আমি সবার সামনে অপমান করলাম। ধ্যাৎ। তার ভেতরটা তীব্র অনুশোচনায় ছেয়ে গেল। কলেজের এই ঘটনার পর মেরিন যখন বাসে ফিরল তখন পুরো বাড়িটা অস্বাভাবিক রকমের চুপচাপ। আইন তার আগেই ফিরে এসেছে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। মেহরিন দ্বিধাগ্রস্ত পায় তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে সে দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। আয়ান, তুমি ভেতরে আছো? দরজাটা খোলো প্লিজ, আমার তোমার সাথে কথা বলা দরকার। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে শুধু শুনতে পেল ঘরের ভেতর থেকে কিছু একটা ঘষার মৃদু একটানা শব্দ আসছে। আয়ান প্লিজ এমন করো না। আমি জানি আমি খুব অন্যায় করে ফেলেছি, আমি তোমাকে সবার সামনে ওভাবে আমার বলা উচিত হয়নি, আমি দুঃখিত। তবুও কোনো সাড়া নেই। মেরিন হতাশ হয়ে দরজার সামনে বসে পড়ল। তার বুকের ভেতরটা তীব্র অপরাধবোধে ভারী হয়ে আছে। সে বুঝতে পারছিল তার আজকের আচরণ আয়নের আত্মসম্মানে কতটা আঘাত করেছে। যে ছেলেটা সবসময় হাসি খুশি তাকে এতটা চুপ হয়ে যেতে সে কোনোদিন দেখেনি। সেই রাতে মেরিন ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। সে কয়েকবার দরজার কাছে গিয়ে আবারও ফিরে এসেছে। সে আয়নকে তার মতো করে থাকতে দিতে চেয়েছিল। ভোরের আলো ফোটার ঠিক আগে শব্দটা হঠাৎ করে থেমে গেল। কিছুক্ষণ পর শোবাঘরে দরজাটা খোলার শব্দ হলো। মেরিন চোখ খুলে দেখল আয়ন বেরিয়ে আসছে। তার সারা শরীরে মুখে চুলে নানা রঙের ছাপ। তার চোখ দুটো সারার জাগার কারণে টকটকে লাল, কিন্তু তার মুখে কোনো রাগ বা অভিমান নেই। আজ শুধু এক গভীর ক্লান্তি আর অন্যরকম এক প্রশান্তি। আয়ন মেহরিনকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে বলে, তুমি এখানে ঘুমিয়েছিলে? তুমি সারা রাত ঘুমাওনি?
ভেতরে কি করছিলে তুমি? কিছু না, সামান্য আঁকাআঁকি করছিলাম। এখন আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে সে আর দাঁড়ালো না, সে সোজা গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেহেরিন হতভম্ব হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ সে দ্বিধাগ্রস্ত পায়ে তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে ঘরের দৃশ্যটা দেখে সে বাকরুদ্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস যেন কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তাদের শোবার ঘরে যে দেওয়ালটা এতদিন ধরে সাদা ফাঁকা ছিল, সেই পুরো দেওয়ালটা জুড়ে এখন এক অসাধারণ জীবন্ত মুরাল। দেওয়ালের বাঁ দিকে আঁকা মেহরিনের জগৎ, সারি সারি বইয়ের তাক, ঘড়ির কাঁটা, জ্যামিতিক নকশা আর ফর্মুলায় ভরা এক গোছানো নিয়মতান্ত্রিক পৃথিবী। আর দেওয়ালের ডান দিকে আঁকা আয়ানের জগৎ, উড়ালতো ঢেউয়ের সমুদ্র, মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, খোলা আকাশে উড়ন্ত পাখি, আর হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা এক বোহেমিয়ান ভ্রমণকারী। দুটো জগৎ সম্পূর্ণ ভিন্ন, দুটো মেরুর। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো দেওয়ালের ঠিক মাঝখানে এই দুটো ভিন্ন জগৎকে এক করে দিয়েছে অসম্ভব সুন্দর একটা পাথরের ব্রিজ। আর সেই ব্রিজের মাঝখানে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে দুটো ছায়ামূর্তি, একটা ছেলে আর একটা মেয়ে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে। পুরো মুরালটা এতটাই জীবন্ত, এতটাই আবেগঘন ছিল যে মেহরিনের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে বুঝতে পারল এটা শুধু একটা ছবি নয়, এটা ছিল আয়নের নীরব ক্ষমা চাওয়ার এক শৈল্পিক প্রচেষ্টা। সে কোনো ঝগড়া করেনি, কোনো অভিযোগ